বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেল গ্রিন কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান মাইএসি কর্তৃক আয়োজিত আজকের এই চট্টগ্রামের এসিসি পরিবার এবং মাইএসি পরিবারের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সিনিয়র ক্যাপ্টেন এবং এসিসির সাথে যারা ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে বিভিন্ন পদমর্যাদায় ভূষিত হয়েছেন, পাশাপাশি এই কোম্পানির পণ্য ব্যবহারের মাধ্যমে যারা উপকারভোগী হয়ে প্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধ তৈরি হওয়ার ফলে আজকের প্রোগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত এখনো আপনারা আমার সামনে উপবিষ্ট আছেন। চট্টগ্রামের সম্মানিত সুধীজন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার সাথে আমার সফর সঙ্গী আমাদের প্রতিষ্ঠানের কান্ট্রি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক জাহিদ সাহেব, যার হাত ধরে সর্বপ্রথম বাংলার সীমানা পেরিয়ে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শাখা উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পেরেছি। আমার সফর সঙ্গী আমার প্রতিষ্ঠানের অ্যাডমিন ডিরেক্টর এবং লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম জাহিদ, এবং আমার সাথে আমাদের কমার্শিয়াল ডিরেক্টর বাশার সাহেব এবং আমাদের হায়ার এক্সিকিউটিভ কাউন্সিল সাহেব সহ, এবং আমাদের ট্রেনিং অ্যাডভাইজার চ্যাটার্জি দাদা সহ যারাই আমার সাথে এসেছেন, সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো এরকম কোনো কিছু নেই, আর আমি খুব যে বেশি অভিজ্ঞ মানুষ তাও না। আপনারা তো মনে হয় আমার অতীত কেরিয়ার সম্পর্কে জানেন। আমি একজন সাবেক সেনা কর্মকর্তা, জীবনের 28টি বছর সামরিক বাহিনীতে শেষ করেছি। সামরিক জীবনে এই যতটুকু সময় পেয়েছি অতটুকু সময়ে আমার জীবনের মোটামুটি একটা গোল্ডেন টাইম আমি সেখানে ব্যয় করেছি। অনেক বড় কিছু হতে পারিনি, তবে আমার সামরিক জীবনের বিশেষ করে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেগুলোকে আর্মি কোর্স বলা হয়, তো আমি সেনাবাহিনীতে 8টা শুধু আর্মি কোর্স করেছি। শর্ট টার্ম কোর্স ক্যাডার এগুলো অনেক করেছি, সেগুলো কাউন্টেবল না, ডকুমেন্টে উঠে আর্মি কোর্স বলতে যেগুলো এগুলো। তো আমি 8টা আর্মি কোর্সে বাংলাদেশে কখনো সেকেন্ড হই নাই, মানে আমার প্রচেষ্টাটা সেরকম ছিল। আর বিশেষ করে আমি বাংলাদেশ পারা কমান্ডো ব্যাটালিয়নের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আমি 26 বার হেলিকপ্টার থেকে জাম দিছি। আমি JLI 14 জুনিয়র লিডিং ইন্টেলিজেন্স গোয়েন্দা হতে গেলে যে প্রশিক্ষণটা লাগে, কারণ গোয়েন্দা অনেক প্রকার, দেখবেন যারা কাঠ জুলাই হাঁটে এটা কিন্তু নর্মাল গোয়েন্দা। গোয়েন্দারা যারা অরিজিনাল তারা কিন্তু পরিচয় দেয় না, অর্থাৎ লং সার্ভিস ডিউটি যারা করে তাদেরকে আপনারা চিনেন না। তো ওটার জন্য প্রশিক্ষণ লাগে, JLI কোর্স। ওই JLI কোর্সেও বাংলাদেশে আমি ফার্স্ট হয়। পাশাপাশি আমি ডিরেক্টর অফ জেনারেল ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট DGFIU-তে একটানা 6 ইয়ার্স আমি দায়িত্বরত ছিলাম। বিশেষ করে আপনাদের চট্টগ্রাম থেকে সর্বশেষ আমার রিটায়ারমেন্টে যাওয়া, GEC থেকে শুরু করে এদিকের এই অঞ্চলে আমি দায়িত্ব পালন করেছি। কামান বাজার, বালুচরা এইসব এলাকায় আমার বাসা ছিল। অনেক চট্টগ্রামের বিশেষ করে নোমান সাহেব এমপি ছিল, একজন মারা গেছেন না, উনার সময়কার সময়ে আমি এখানে দায়িত্বে ছিলাম এবং উনার বিভিন্ন বিষয়ে আমার তদারকি করা লাগতো। তো যাই হোক, সেই জীবন শেষ করে আমি অবসর জীবনে চলে গেলাম। এখন অবসর জীবনে গিয়ে আসলে সর্বপ্রথমে আমি, আপনারা জানেন যে নাবিস্কো কোম্পানির নাম শুনছেন আপনারা, তাই না? ভাইয়া গ্রুপ। আমি ভাইয়া গ্রুপের কান্ট্রি কোঅর্ডিনেটর ছিলাম। এরপরে সেখানে কিছুদিন করার পরে লাইফস্টাইল বা নীতি নৈতিকতার জায়গায় অনেক ভালো প্রতিষ্ঠানটা। এরপরে আমাকে হায়ার করে নিয়ে আসলো ইনফিনিটি মার্কেটিং লিমিটেড। সেখানে আমি ফিন্যান্স অ্যাডভাইজার হিসাবে, অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং পরবর্তীতে আমি জেনুইন গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলাম। এরপরে এসে আমি এই প্রতিষ্ঠানটা গড়েছি, যেটার বয়স 5 বছর চলছে। আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু আপনাদেরকে একটু আহ্বান করব। প্রথমত হচ্ছে, আমি আমার এই কথাগুলো কেন বললাম? আমি এই কথাগুলো বলে আপনাদের কাছে আমি নিশ্চিত করলাম যে আপনারা এমন কোন নৌকায় উঠেন নাই যেই নৌকার যিনি কান্ডারি তার দিক নির্দেশনার অভাব আছে।
মানে এটা গন্তব্যে পৌঁছাতে গেলে এটার যে ক্যালকুলেশন, এটার যে মাস্টার প্ল্যান, এটা করতে আমি আমার জায়গা থেকে সক্ষম। আমার বুদ্ধিমত্তা মোতাবেক এর চেয়ে বেশি যদি লাগে, সেটার জন্য আমার চেয়ে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন লোকজন আজকে আমার আশেপাশে আছে, লাগলে আমি ওনাদের বুদ্ধি নেব। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এজিসির এই বহরে যদি আপনারা আসেন, আমার মনে হয় এমন কোনো ভুল হবে না যে এই বহরটা তার গন্তব্যচ্যুত হতে পারে, লাইন ছেড়ে আরেক দিকে যেতে পারে। আর একটা মানুষের লক্ষ্যটা ভ্রষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, সে যে লাইনে এগুচ্ছে সেই লাইনটা যদি আল্লাহর পছন্দ না হয়, মানবের কল্যাণ না হয়, মানুষ ঠকে, তাহলে অটোমেটিকই সেটার উপর আল্লাহর গজব পড়ে যায়। কারণ মানুষের রুহের বদদোয়াটা এটা মুখ দিয়ে বলতে হয় না, এটা অটোমেটিক চলে আসে। সুতরাং আমি মনে করি এজিসি আজকে 5 বছরে যে জায়গায় এসেছে, ইতিমধ্যে আন্তর্জাতিক মানের আইএসও সনদ অর্জন করেছে, হালাল সার্টিফিকেট অর্জন করেছে, দেশের বাহিরে শাখা করেছে, বাংলাদেশে বর্তমানে 57টি শাখা আছে, ইতিমধ্যে 20,000 মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমার কথাই যদি বলি, আসলে সেনাবাহিনীতে চাকরি করা একটা লোকের কি এত যোগ্যতা যে এতগুলো মানুষকে নিয়ে কাজ করতে পারে? যদি আল্লাহর রহমত এখানে না থাকতো, যদি অনেক মানুষের দোয়া, অনেক রোগীদের মনের দোয়া যদি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত না হতো। এখন কথা হচ্ছে, আমার চাওয়া ছিল এই বিষয়ের উপরে মানুষ চিকিৎসা নিতে গিয়ে আমাদের দেশের টাকাটা দেশের বাইরে দিয়ে দেয়। আমার চাওয়া ছিল যে টাকাগুলো যেন দেশে থাকে, যেই কমিশনটা বা বেনিফিটটা বিদেশি কোম্পানিগুলো নিয়ে যায়, বাংলাদেশে যদি আমরা সেই বিদেশি মানসম্পন্ন পণ্য তৈরি করতে পারি, তাহলে আমার দেশের মানুষের দেশপ্রেম এত দুর্বল নয় যে তারা যদি সঠিক বিদেশি মানের পণ্য পায়, তাহলে তারা দেশের বাইরে এই টাকা যেতে দিবে। কারণ আমি বিলিভ করি আমার দেশের মানুষের দেশপ্রেম আছে, যার জন্যই আমি ধৈর্য ধরে লেগে আছি। আমি জানি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গেলে অনেক কষ্ট হয়। আমি জানি এই দেশের মানুষ 2 নম্বর খেতে খেতে 1 নম্বর খাওয়া দিলেই পেটে অসুখ হবে। সেই অসুখকে ওভারকাম করে তাদেরকে যদি বুঝাতে সক্ষম হব যে না, আমরা আসলে অন্যদের মতো নয়, আমরা কোনো মায়ের, কোনো সন্তানের মনের দীর্ঘশ্বাস এই প্রতিষ্ঠানের উপরে পড়ুক, এটা আমরা চাই না। আমরা অন্যের মায়ের সন্তানের পকেট খালি করে আমাদের পকেট ভরতে চাই না। কারণ এই পকেট ভর্তি, এই সম্পদ, এই টাকা পরকালে কাজে লাগবে না। এবং সেটার জন্য আমি যদি লোভ করি, তাহলে তো আমার পরিবারের জন্যই করব। আপনারা জানেন যে আমার পুরো পরিবার এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ইতিমধ্যে আমার ছেলে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, সে একজন ইঞ্জিনিয়ার এবং 2023 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ যুব কূটনীতিবিদ নির্বাচিত হয়ে জাতিসংঘের আহ্বানে পৃথিবীর 163 দেশের সাথে কম্পিটিশন করে 2023 সালে সে বিশ্বসেরা হয়েছে। এবং স্টিল নাও হি ইজ ওয়ার্ল্ড সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ বেস্ট নেগোশিয়েটর ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার দ্বারাই এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আইটি ডিপার্টমেন্টটা পরিচালিত। সুতরাং আপনারা যেই বহরে, যেই নৌকায় উঠবেন, এই নৌকা আমি বুড়া হিসাবে আমার জীবন দশায় যদি অন্তত যতদূর নিয়ে যেতে পারি আল্লাহ হায়াতে দমে কুলাই করব। কিন্তু এরপরে এই প্রতিষ্ঠানটাকে বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে সমাদৃত করার মতো সেরকম কান্ডারি অলরেডি আল্লাহ যদি রাখে তাকে দুনিয়াতে, তাহলে আমি আপনাদের জন্য সেভাবে রেখে যাচ্ছি এবং সেভাবে আমি সৃষ্টি করে যাচ্ছি। পাশাপাশি অন্যের মানের জন্য আপনারা জানেন যে আমার ছোট মেয়ে, সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং এর উপরে, পুষ্টি বিজ্ঞানের উপরে লেখাপড়া করতেছে। লেখাপড়ার পাশাপাশি সে এই কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করতেছে। সুতরাং সে তো কোনো ক্রমে চাইবেই না যে বাবার ফ্যাক্টরি বা এই দেশের মানুষের অকল্যাণ হোক, যেহেতু এই দেশের এই মানুষগুলোর সাথে তো তারও ইন্টারাকশন আছে, সেও তো চিনে জানে একটা জবাবদিহিতার জায়গা আছে। সুতরাং অন্যের মান যদি ঠিক থাকে, এই নিশ্চয়তা যদি থাকে, আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি বহির্বিশ্ব পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো সেই নকশা করা থাকে, আর যদি সুন্দর একটা ম্যানেজমেন্ট হয় এবং আপনাদের মতো কিছু ভালো মানুষ যদি সৎ, সুন্দর, নৈতিক ও মানবিকভাবে এই পণ্যের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমার মনে হয় অনেক বেশি জয় আমাদের করার দরকার নেই। আমি মনে করি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আমার ছেলেকে সরাসরি চিনেন এবং খুব ভালো জানেন। আমার উপদেষ্টা সাহেবের যেরকম 3-0 পদ্ধতি আছে না, জানেন তো নাকি? উনি 3-0 পদ্ধতি তো পুরো বিশ্বের কাছে সমাদৃত করছেন। ঠিক ওরকম ধাঁচে আমাদের এজিসিরও 3-1 = 25 পদ্ধতি আছে।
আমাদের চাওয়া খুব বেশি না। প্রত্যাশার লিমিটেশনটা আপনাদেরকে বলে দেই। আপনারা যারা এখন আছেন 20,000, আমি ধরে নিলাম এটা 1 লক্ষ হবে, নো প্রবলেম। সারা দেশে যত মানুষ আছে তত মানুষের থেকে মাত্র 1% মানুষের কাছে আমরা দাওয়াতটা পৌঁছাতে চাই, মাত্র 1%। যদি 18 কোটি মানুষ হয় তাহলে 1% কত? 18 লক্ষ। 18 লক্ষ মানুষের কাছে দাওয়াত যাওয়ার পরে আমি ধরে নিলাম আমাদের অনেক সীমাবদ্ধতা, অনেক অযোগ্যতা, যার কারণে সবাই হয়তো রাজি হবে না। ওই 18 লক্ষ থেকে 1% মানুষ যদি আপনার আমার কথায় আমাদের সাথে একই কাতারে আসে তাহলে কত মানুষ হয়? 18,000। 20,000 তো হয়েই গেছে। 18,000 থেকে যারা মানুষ আমাদের সাথে আসবে এদের থেকে যদি 25% মানুষ সক্রিয় করতে পারি আমরা, 75% মানুষ আধা সক্রিয়, নিষ্ক্রিয় কিংবা আসা যাওয়া হাই হ্যালোতে আছে, বাট সক্রিয় কাজ করে না। মাত্র 4,500 মানুষ কাজ করলে সক্রিয়ভাবে সারা দেশে প্রতিদিন তারা তাদের ইনকামটাকে নিশ্চিত করার জন্য, সে সরাসরি না হোক তার নিচে কোনো না কোনো ভাবে সে তার পুরো টিম থেকে যদি 10,000 টাকা করে প্রতিদিন সেল করে তাহলে 4,500 পূরণ 10,000 আপনারা ক্যালকুলেট করতেন কত টাকা হয়? 45 কোটি টাকার মতো হয়। 45 কোটি টাকার পণ্য প্রতিদিন ডেলিভারি দেওয়ার মতো সুযোগ এই দেশে আছে যদি 1% মানুষকে আপনারা যুক্ত করতে পারেন। 45 কোটি টাকা যদি প্রতিদিন সেল হয়, এর 68% টাকা যদি এই দেশের মানুষের পকেটে ঢুকে, আর বাকি টাকাটা দিয়ে যদি আমি পণ্যটা উৎপাদন করে আমার যদি 5% থাকে তাহলে 22.5 লক্ষ টাকা আমার প্রতিদিন আয় হয়। প্রতিদিন আয় হয় আমার মানে আপনাদেরকে দেওয়ার পরে থাকে। আচ্ছা, আমার মতো মানুষ, আপনারা জানেন আমার 2 ছেলে 2 মেয়ে, বড় মেয়ে দিয়ে দিছি, মেয়ের জামাই 100 কোটি টাকার মালিক, এরপরে প্রতিবন্ধী একটা বাচ্চা আছে, এরপরে ইঞ্জিনিয়ার ছেলেটা আছে, তারপরে রিটায়ার্ড করার পরে বেসরকারি বাচ্চা হয়েছে এই যে মেয়েটা। তো আমার ফ্যামিলি কি প্রতিদিন 22.5 লক্ষ টাকা খাওয়ার মতো পাকস্থলী আছে? সম্ভব? টাকাকে যদি কেসি দিয়ে কেটে শাক বানায়ও খাওয়া হয় তাও কি টাকা খাওয়া যাবে? আচ্ছা, ধরে নিলাম খাওয়া যাবে না, এই টাকা কি পরকালে আমার কোনো কাজে আসবে? বস্তা নিয়ে গেলে কোনো কাজে আসবে? তাইলে আমি কেন এবং কিসের লোভে আপনাদের কথাই দেশের মানুষের ক্ষতি করবো? আমার কি এটুকু জ্ঞান আছে না যে এই টাকা আমার পরকালে কাজেও লাগবে না, আবার দুনিয়াতে আমি খেয়ে শেষও করতে পারবো না? তাহলে আমার জন্য সমাধান কি? আমার জন্য সমাধান হচ্ছে আপনাদের মতো ভালো মানুষদের মাধ্যমে এই সমাজের 10টা মানুষের যদি স্বাস্থ্য সেবা দেওয়া যায়, এই যে সমাজের 10টা মানুষ যদি একটা আয়ের পথ পায়, ফ্যামিলিটা চলার মতো 20-30 হাজার থেকে শুরু করে 5 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত মাসে আয় করে, তাহলে তার আয়ের উসিলা যতগুলো মানুষ ভাতের লোকমা করবে, প্রত্যেকটা লোকমাতে যতটা ভাত থাকবে, প্রত্যেক ভাতের সাথে আল্লাহর ওয়াদা মোতাবেক যদি 70,000 ফেরেশতা থাকে, তাহলে একদিনে আমার নেকি ইনকামটা কত হইতে পারে? ওই চিন্তা করেই এসিশিয়ার দিচ্ছি, ওই যে নেপাল সাহেবের কথায়, ওই চিন্তা করে প্রতিষ্ঠানটার পিছনে দিনে রাতে শ্রম দিচ্ছি। আমার 60 বছর বয়স রানিং, এই বয়সেও কিন্তু এই সারা দেশব্যাপী ছুটে বেড়াচ্ছে। আমার 57টা শাখা, আমি কি প্রত্যেক শাখাতে প্রতি মাসে যেতে পারি? পারি না। কিন্তু একটা কথা আছে যে গোলাপ গাছের নিচের মাটি থেকে গোলাপের গন্ধই বের হওয়ার কথা। এখানে মাসুদ সাহেবদের মতো মানুষরা হাল ধরাতে আজকে কাঞ্চন সাহেব চট্টগ্রামের উন্নতের মাধ্যম হয়ে আমার কান্ট্রি প্রজেক্ট ডিরেক্টর জাহিদ সাহেবের মতো শিক্ষিত পার্সনদের মাধ্যমে আজকে ক্রিয়েট হয়ে কিন্তু আপনারা তো গোলাপ গাছের নিচের মাটি থেকে যদি গোলাপের গন্ধই বের হয়, তাহলে আপনারা যদি গোলাপ হন তাহলে গোলাপের মতো মানুষরাই তো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবে নাকি না? নাকি মানে খারাপ টাউট বাটপার এরা আসবে? কারা আসবে? যদি আপনি সত্যবাদী হন, আপনি সৎ হন, আপনি যদি মানুষকে টাকা কামাই করার মেশিন হিসাবে আখ্যায়িত না করে একজন সেবাদাস হিসাবে, একজন সেবক হিসাবে যদি তার কাছে যান, আপনার রিজিকের মালিক তো আল্লাহ। আপনি একটা রুগীকে দেখে যদি মনে মনে ভাবেন আরে রুগীটা তো আসছে, দেখতে তো মনে হয় পকেটে টাকা ঢুকে আছে, মোটামুটি ভাবে এমন ভাবে সাইজ করবো 1020 টাকা যাতে বেঁচে নেই, তাতে 20,000 যদি আপনার 2,000 লাভ হয়, ওই 2,000 আপনার জন্য হারাম। আর যদি ওই রুগীটার দিকে তাকায় আপনি বলেন যে আল্লাহ এই লোকটা আমার দরবারে আসছে,
আমার যোগ্যতা দিয়ে আমাকে যেটুকু জ্ঞান দিছে এই জ্ঞান দিয়ে যদি আমি এই লোকটার একটু সেবা দিতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দাও, তাহলে 2000 টাকা লাভ হবে, কিন্তু সেটা হবে হালাল। শুধু আপনার চিন্তা চেতনার দ্বারা আপনি হালাল কিংবা হারাম নির্ধারণ করে আপনি চাইলে চলতে পারেন। আমি এতটুকু আপনাদেরকে বলবো ভাই, আমি অধিক যোগ্য মানুষ না, আমার যতটুকু যোগ্যতা আছে আমি যতটুকু করছি, আসেন না আমরা সবাই মিলে একত্রে এই প্রতিষ্ঠানটাকে বড় করে এই দেশের মানুষের একটু সেবা করি। সেই সেবার মাধ্যমে যে আয়টা হচ্ছে, আপনারা আমার প্রতিষ্ঠানের অবকাঠামো ভালো করে জানেন। আমার প্রতিষ্ঠানের 100% মালিকানা কি আমি আমার কাছে রাখছি, নাকি 51% আমি রেখে 49% আপনারা যারা বিপণনের সাথে জড়িত আছেন বা আমার সাথে মালিকানায় আছেন, আমি তাদের মাঝে বন্টন করে দিছি। যারা মালিকানায় আছেন এখানে তাদেরকে জিজ্ঞেস করেন। করছি তো আমি, বিনিয়োগ করছি আমি কি আপনাদের থেকে টাকা নিয়ে করছি? করি নাই। কিন্তু লাভের বেলায় আপনাদের 49% মালিকানা লিখে দিয়ে দিছি। কেন দিছি? এই প্রতিষ্ঠান যত বড়ই হোক, আমি যত বড় করেই করি, আমার দ্বারা একা চালানো সম্ভব না। আপনারা থাকলে বিপণন হবে, আমি থাকলে পণ্য তৈরি হবে, এটার পিছনে মেকানিজম চলবে। আমরা উভয় পার্টনার, উভয় পলিসিতে প্রতিষ্ঠানটা চালাচ্ছি। তাহলে আপনাদের ভয় কোথায়? বাংলাদেশি পণ্য, আমি বাঙালি, ঢাকার মতো গুলশানের মতো জায়গায় একই টাওয়ারে 3টা অফিস, যে অফিসে আমি প্রশিক্ষণ করাই, যে অফিসে আমার লোকজন কথা বলে, সেই অফিসের উপরে আমি থাকি। তাহলে এখানে পালা যাওয়ার কোনো রাস্তা আছে? আমার গ্রামের বাড়ি, আমার শহরের বাড়ি, দাগ নাম্বার খতিয়ান কোনটাই কোম্পানির মানুষ না জানে। বাংলাদেশে একটা কোম্পানি দেখেন যে এমডি বাসা অনেকে চিনে না, আর আমরা সেটা ওপেন করে দিছি। আমার যা আছে তা, কারণ আমি জানি মহৎ কিছু করতে গেলে বড় আয়োজনের প্রয়োজন হয় না, যা আছে তাই দিয়ে যেখানে আছে সেখান থেকে শুরু করতে হয়। আমি সেটাই করছি। সুতরাং আমিও তো চট্টগ্রাম বিভাগের ছেলে, আমার ছেলে যে ইঞ্জিনিয়ার কোম্পানির তার জন্ম এই চট্টগ্রাম সামরিক হাসপাতালে। সুতরাং তারও তো একটা নারীর টান আছে। আরে ভাই, একটা সায়েন্স দুপুর উপরে কুত্তা যদি এক রাত ঘুমায়, সকালে লেজ দিয়ে উঠে কুত্তা ওই জায়গাটারে নানা দিয়া ওই জায়গার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, তো আমরা কি কুত্তার চেয়ে খারাপ? আমি চট্টগ্রামের সন্তান, আমার ছেলের জন্ম চট্টগ্রামে, তো চট্টগ্রামের মানুষ থেকে আমাকে জোর করে অন্যায় করে ভুল পথ দেখায়া টাকা ইনকাম করতে হবে, আমি কি কুত্তার চেয়ে খারাপ? তাই সুতরাং আপনারা বরং আজকে আমার গর্বে বুকটা ভরে গেছে কাঞ্চন সাহেব যখন বলছে এই চট্টগ্রামে হতে হবে দ্বিতীয় ঘাঁটি, এবং আজকের এই উনার কথার পরিপ্রেক্ষিতে আপনাদের সমর্থনে আমি একমত। তবে আমি কথাটা বুঝাই দিই, আমাদের প্রোগ্রাম কয়টা হয়? প্রতি 4 মাস পর একটা সেলিব্রেশন হয়। বাংলাদেশের সকল কোম্পানি বছরে একবার পুরস্কার দেয়, অর্থাৎ পাওনা হোসেন জানুয়ারিতে, নভেম্বরে মরে গেলেন, ডিসেম্বরে বলে যে আপনি তো মারা গেছেন, আপনার পুরস্কার নেই। আমার এখানে এটা নাই ভাই, আমার এখানে প্রতি 4 মাসে আপনার দেনা পাওনা ক্লিয়ার করে দেওয়া, হালখাতা করে আবার নতুন করে আমি কাজ করি। তাহলে উৎসব প্রোগ্রাম কয়টা? 3টা প্রোগ্রামের মধ্যে অবশ্যই একটা প্রোগ্রাম হবে চট্টগ্রাম, আর ঢাকায় হবে 2টা প্রোগ্রাম। ক্লিয়ার? আমার অনুরোধ থাকবে চট্টগ্রামের প্রোগ্রামের আয়োজন ঢাকা থেকে যেন কোনো অংশেই কম না হয়, কোনোভাবে যেন কম না হয়। সেটার জন্য অ্যাডমিন ডিরেক্টর সাক্ষী থাকলো। আমি আজকে বলে গেলাম, আমি কালকে মারা গেলেও যেন পরবর্তী প্রোগ্রাম সেলিব্রেশন যেটা কোম্পানির, সেটা চট্টগ্রামে হবে, মানুষ চট্টগ্রামে আসবে, প্রোগ্রাম সারবে, লাগলে 1 রাত থাকবে, পরের দিন লাগলে আমরা এই যে পাহাড়ি এলাকা কোথাও ট্যুর করে চলে যাব, নকশাটা সেইভাবে সাজানো হবে। নিতান্ত যদি মানুষের হাতে সময় না থাকে, প্রোগ্রাম সকালে বিকালে শেষ করে পতেঙ্গা ঘুরে টুরে লাগলে রাতের বেলা চলে যাবে। তারপরও পরবর্তী সেলিব্রেশনের ডেট আমি জানাই দিচ্ছি, সেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি হচ্ছে যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, আমরা প্রত্যেক মাসে CWET সার্টিফাইড ওয়েলবিং এন্টারপ্রেনার ট্রেনিং, প্রত্যয়িত সুস্থতার উদ্যোক্তা নামে একটা প্রশিক্ষণ করি, যেটা মাসুদ ভাই গ্রুপে এখনো পর্যন্ত হয় নাই। প্লিজ আপনারা একটা প্রোগ্রামের আয়োজন করেন, একটা দিন স্যাক্রিফাইস করেন সকাল 10টা থেকে আসর পর্যন্ত। আপনারা নিজেরা তো স্বাস্থ্যজ্ঞানে সমৃদ্ধ হবেন, ন্যাচারোপ্যাথিকের বিষয়ে জানবেন তো জানবেন, অন্য ব্যক্তিকে দাওয়াত করার পলিসি
সিস্টেম আপনারা শিখে যাবেন এবং ওই প্রশিক্ষণে আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট প্রদান করা হবে। আপনারা জানেন যে আমাদের এজিসি ল্যান্ডিং সেন্টার নামে যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি বিজনেস প্রমোশন কাউন্সিলিং কর্তৃক অনুমোদিত। আমরা সার্টিফিকেট প্রদান করার ক্ষমতা রাখি এবং সেই সার্টিফিকেট আপনি অর্জন করলে আপনার একটা আইডি কার্ড হলে, এই কার্ড গলায় থাকলে আপনি একজনকে দাওয়াত দিলে সেই ক্ষেত্রে আপনি আর অবৈধ না, কারণ ন্যাচারোপ্যাথিকের উপরে আপনার ছোট্ট হলো একটা প্রশিক্ষণ আছে। এই আয়োজনটা মাসুদ সাহেব কাঞ্চন সাহেবের সাথে যোগাযোগ করে, জাহিদ সাহেবের সাথে যোগাযোগ করে কিভাবে করবে এবং নেপাল সাহেবের টিমের বা ওই যে নিয়েছি ওনাদেরও লোক আছে, দুইটা গ্রুপ মিলে আমরা এর আগে নব থিয়েটারে করছিলাম। প্রয়োজনে আরেকবার আপনারা উদ্যোগটা নেন, কারণ আপনারা মানুষকে জেনারেলি টানাটানি করেন না, করলে বদনাম হবে, মনে করবে এরা শুধু লাভের জন্য মানুষ টানে না। ওরা প্রশিক্ষিত হওয়ার পরে তাকে টানতে হবে না, সে নিজেই কাজ করবে, সেই ব্যবস্থাটা আপনারা করেন। পাশাপাশি হচ্ছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশি প্রতিষ্ঠানও যে আন্তর্জাতিক মানের হতে পারে এটা ভাই একটু প্রমাণ করেন। আমি থাকি আর আপনারা থাকেন, অন্তত ধারাবাহিক নিয়মে এই প্রতিষ্ঠানটা যেন বাংলাদেশ মানুষের মুখ উজ্জ্বল করতে পারে। কিছুই না ভাই, প্রকৃতি কখনো বেইমান হয় না, মানুষ বেইমান হয়। আপনি যদি সঠিক জিনিস দেন পণ্য ভালো হবেই। স্যারেরা যে আজকে এই ডাক্তার সাহেবেরা ওনারা এত অভিজ্ঞ, ওনারা আমার পণ্য এত ভালো বলে আমার নিজেরই শরম লাগে। আসলে আমার কোনো আলাদা টিপস নেই, টিপস একটাই, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে। পণ্যের র মেটেরিয়ালস যদি সঠিক হয় অটোমেটিক পণ্য দেহ কাজ করবে, কারণ র মেটেরিয়ালস গাদ্দারি করে না, প্রকৃতি কোনোদিন বেইমানি করে না। সুতরাং প্রাকৃতিক সঠিক পণ্য দিয়ে যদি আপনি পণ্য বানান সেটা কাজ করতে বাধ্য। আমার এটাই শুধু শিখতেছি যে আমি র মেটেরিয়ালস এর সাথে কোনো আপোষ করি না এবং আমি বাকিতে কোনো কাজ করি না। আমার প্রতিষ্ঠানটা কোনো ধরনের ব্যাংক দায়বদ্ধ না, কিংবা কোনো ব্যাংক থেকে আটানো কোনো লোন না, কারণ আমি হারামের বিরুদ্ধে আমার জিহাদ, আমি হারামের স্পর্শে যাব না। আমি কোনো টাকা জমাও রাখি নাই, আমি 18টা দিয়ে শুরু করছি, আজকে আমার 96টা আইটেম। আমার কাছে টাকা আসলে লাভ হলে আমি আইটেম বাড়াই, আমার ব্যাংক অ্যাকাউন্টে গেলে 3-4 লাখ টাকার বেশি আপনি পাবেন না। সুতরাং ধরার কোনো রাস্তা নেই, ভালো জিনিস করতেছি, ধারাবাহিকভাবে আসি, পেটে ভাতে খাইতেছি। যদি যখন পারবো না তখন আমার প্রতিবন্ধী বাচ্চা, আমার ওয়াইফ, আমি, ছেলে মেয়ে তো তার জীবন গড়েই ফেলবো। আমরা 3 জন, তো এই প্রতিষ্ঠান বড় হলে 3 জনের ভাতের ব্যবস্থা হবে, খেয়ে দিয়ে একদিন দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াতে প্রতিষ্ঠানটা থাকলে, আপনারা থাকলে একটা মিলাদ বছরে হইলেও দিবেন যদি ভালো কিছু করে করতে পারি। এর চেয়ে বড় কোনো প্রত্যাশা এজিসি নিয়ে আমার নাই। আমি চাই এই চট্টগ্রামে এজিসি প্রোগ্রাম দাওয়াত হোটেলে চললে নিচে এজিসি ব্র্যান্ডের 10টা গাড়ি দাঁড়ানো থাকবে। কোম্পানি থেকে গাড়িটা অর্জন করছে, ব্র্যান্ড দেখে মানুষ বুঝবে আশেপাশে কোথাও এজিসি প্রোগ্রাম হচ্ছে, এবং যারা ওই গাড়ি ব্যবহার করার যোগ্যতা অর্জন করবে তাদের আপাতত ফকিন্নি ট্যাক্স হিসেবে মাসে 5 লাখ টাকা ইনকাম আমি নিশ্চিত করতে চাই। এবং আপাতত পুরো দেশে আমি 108 জনের জন্য পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে এই চট্টগ্রামে সর্বনিম্ন মুক্তি যেহেতু 10 এসেই গেছে, আমি চাই আগামী 1 বছরের ভিতরে এই চট্টগ্রামে অন্তত 10টা গাড়ি, কোম্পানির ব্র্যান্ডের গাড়ি, কোম্পানির গিফট 10টা গাড়ি 10 জন ব্যক্তি এখানে পাক এবং তারা ব্যবহার করো, সেই যোগ্যতা তারা অর্জন করো। এটা আমার মনে চাওয়া। এটা দেখে যদি আমি মরতে পারি আমার মনের মধ্যে একটা শান্তি আসবে যে না, আমি অন্তত এখানে 10টা মানুষকে একটা সেটেল লাইফে নিতে পারছি। এই 10 জন লাগলে আবার 10 জনকে 100 করো, আমার কোনো আপত্তি নেই। সর্বোপরি কথা হচ্ছে পুরো পৃথিবীর মানুষ দৌড় দিলে একজন ফার্স্ট হবে, পুরো বাংলাদেশের মানুষ দৌড়াইলে একজন ফার্স্ট হবে, পুরো চট্টগ্রামের মানুষ দৌড়াইলেও একজন ফার্স্ট হবে। যারা আসছিল সবাইকে ধন্যবাদ। সর্বশেষে এই মুহূর্ত পর্যন্ত যারা আসছেন সবাই প্রথম স্থান, যেহেতু সর্বশেষ সময় পর্যন্ত আপনারা ছিলেন, আপনাদেরকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থলের অন্তঃকোণ থেকে এবং এজিসি পরিবারের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শেষ পর্যায়ে আমাদের একজন স্টকিস্ট আব্দুল্লাহ নেসারপাতি, স্বত্বাধিকারী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার সার্টিফিকেটটা গ্রহণ করার জন্য। উনি স্টকিস্ট হিসেবে আমাদের সকল কার্যক্রম শেষ করেছেন এবং ক্রাইটেরিয়া পুরো করছেন, আমরা ওনাকে সার্টিফিকেট হ্যান্ড ওভার করছি। এটা হচ্ছে কর্ণফুলী থানা।
থ্যাংক ইউ। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি মিনা নাসারপাতি, স্বত্বাধিকারী তাহমিনা নাজনীন, উনার পক্ষে উনার হাজব্যান্ডকে আমি সার্টিফিকেট হ্যান্ড ওভার করছি। জি, উনিও আমাদের কোম্পানির অনারেবল এক্সিকিউটিভ। উনি যেহেতু এক্সিকিউটিভ, তারা আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের থেকে কিছু কথা আমি শুনতে চাই, একটু সময় নিয়ে। তার মধ্যে প্রথমে উনি বলবেন।